আপনি যৌক্তিকভাবে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। জি, প্রশাসন একদিকে যদি হেলে পড়ে তাহলে প্রশাসন কার অধীনে, কে পরিচালনা করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচনকালীন সময়ে কিছু সময়ের জন্য নির্বাচন কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে একদিকে হেলে পড়েছেন? এরা সেটা বলতে চায়। আমরা এই উপদেষ্টাদের সাক্ষাৎকারে এবং বিভিন্ন সময় বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারাই প্রধান উপদেষ্টা বানিয়েছেন। তারা এমন কথা বলেছেন যে সেনাপ্রধান আপত্তি জানিয়েছিলেন, তারাই নাকি জোরপূর্বক এটি করেছেন। শুধু তাই না, তারা বলেছেন 4 তারিখে তারা টেলিফোনে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। যাকে তারা বেছে নিলেন তিনি হেলে পড়ে গেলেন। তার মানে চিন্তা করেন, সবকিছু তাদের দিকে হতে হবে, তাদের দিকে না হইলেই সেটা অন্যদিকে হেলে গিয়েছে। আপনি যদি মাঝখানেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন তারা দেখবে আপনি হেলে গিয়েছেন। আপনি যদি চোখে হেলে থাকতে দেখেন সেটা আপনার চোখের প্রবলেম, সেটা যিনি আছেন তার প্রবলেম না। তারা যদি এটাই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হেলে গিয়েছেন তাহলেই কেবলমাত্র এটা বলা সম্ভব যে প্রশাসন হেলে গিয়েছে। এবার আসেন প্রশাসন তো হেলে যায়নি, প্রশাসন ঢেলে গেছে। ঢেলে দেই বলে প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। আপনার নিশ্চয় মনে আছে। আচ্ছা, যাদের চাকরি বাকরি ছিল না, রিটায়ার্ড হয়েছিলেন, এমনকি 2-1 আছেন যারা লেজিটিমেট কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, এদেরকেও ফেরত আনা হয়েছে। এরা বঞ্চিত, নির্যাতিত, অবহেলিত এইসব কথা বলে এনে তাদেরকে বসানো হয়েছে জায়গা মতো। এছাড়াও আপনার মনে আছে এই সরকার দায়িত্ব পাওয়ার সাথে সাথে ডিসিএসপি নিয়োগ দিয়েছিল, প্রমোশন দিয়েছিল। বিশেষ করে ডিসি নিয়োগ বাণিজ্য 5 কোটি টাকার চেক। মানুষের স্মৃতি দুর্বল হতে পারে, কিন্তু ভিটামিন ডি খেলে, একটু ভালো মতো ভিটামিন খেলে, লটারির মাধ্যমে তো এসপিডিসি না, এটা তো আবার হয়েছে পরে, শুরুতে আপনার মনে আছে? এটা নিয়ে সচিবালয় রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। তার মানে একবার তারা ঢেলেছেন, ঢেলে সাজানোর পরে আরেকবার তারা লটারি করে ঢেলেছেন। তো 2বার ঢেলে দেওয়ার পরে আবার ঢেলে দিতে হবে এখন। এই প্রশাসনকেও তাদের নিরপেক্ষ মনে হয় না। প্রশাসন সিলেক্টিভ হলেও নিরপেক্ষ না, প্রশাসন দৈব চয়নের ভিত্তিতে লটারি করে হলেও নিরপেক্ষ না। তার মানে তাদেরকে জিজ্ঞাসা করে করে লোক বসালে কেবল এটা নিরপেক্ষ হবে। তো সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। এরপরে তারা কি বলেছেন? প্রশাসন হেলে গিয়েছে। কি কারণে হেলে যাওয়ার উদাহরণ কি? হেলে যাওয়ার উদাহরণ হচ্ছে 2-1 সমন্বয়ক অথবা 2-1 ছাত্রনেতা, তাদেরকে পুলিশ বিভিন্ন কারণে কয়েক ঘন্টার জন্য থানায় নিয়েছিল। এটা কি হেলে পড়া? নাকি থানায় ঢুকে পুলিশকে ধমকানো সেইটা একটা ভুল বা অন্যায়? তারা গত 15-16 মাসে কোনো অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন? রাস্তায় রাস্তায় মব হয়েছে, আপনি দেখেছেন এনসিপি বা এই জোটভুক্ত দলগুলি মবের বিরুদ্ধে কোনো কথা বলেছে? রাস্তায় রাস্তায় শিক্ষক, জ্ঞানীগুণী লোকজন, সম্মানিত লোকজন, বয়োজ্যেষ্ঠ লোকজন, মামলা হলে মামলা হবে, নিয়ম অনুযায়ী তারা কারাগারে যাবেন। জুতার মালা ঝুলানো, অপমান করা, নানান ধরনের কুৎসিত গালিগালাজ করা, এইগুলি তো আইনসঙ্গত না। এই যে জায়গায় জায়গায় আইন ভঙ্গ করা হয়েছে, এইগুলিকে হালাল করে দিয়ে তারা এগুলোর পক্ষে দাঁড়িয়েছেন, কোথাও তারা সমালোচনা করেছেন। তাহলে এখন যদি তাদেরকে কেউ এরকম করে বসে, সেটাও কি একই হবে না? ঘটনাটা তো একই হবে। ওইটা অন্যায় না হলে এটা অন্যায় না, এটা অন্যায় না হলে ওইটা অন্যায় না। এখন তারা কিন্তু হঠাৎ করে তারা বলছেন যে না, নানান ধরনের তৎপরতা, এগুলি তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। কেন পুলিশ তাদেরকে এরকম নিয়ে যাবে? 5 লক্ষ টাকা কেন 50 কোটি টাকা হবে? এইসব তারা জিজ্ঞেস করছেন। যার বয়স তারা 17 বছর বলেছেন। আমি একজন ডাক্তার, এক্সরে করলে বোঝা যায় কার বয়স 17 আর কার বয়স 19। রাজি হবেন এক্সরে পরীক্ষায় যেতে, বয়স পরীক্ষাতে? রাজি হবেন না একদম। তারা বলবেন এইটা অন্যায়, এরকম রাজি করানো যাবে না, ভুল, এসব বলবেন। এবার আসেন, আরও তারা বলছেন প্রশাসন হেলে পড়েছে। প্রশাসন যদি হেলেই পড়ে গিয়ে থাকে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এনসিপি যখন নিবন্ধিত ছিল না, তখন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এনসিপিকে সাথে নিয়ে নিউ ইয়র্কে গেলেন ডিম ঘটনা। এই যে ডিম গ্রহণ করার জন্য তাসনিম যারা এত বড় ঝুঁকি নিয়ে নিউ ইয়র্ক গেলেন, তাসনিম যারা তাদের দল ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? এটার কোনো উত্তর হয়েছে? হয় নাই। আমার তো ধারণা ওনারা হেলে পড়েছেন বলে তাসনিম যারা মাঝখানে থাকার জন্য ছেড়ে দিয়েছেন তাদের দল। এইবার আসেন, আরও বলি, ওনারা বলেন যে প্রশাসন হেলে পড়েছে। প্রশাসন যদি হেলে পড়ে থাকে তাহলে এতগুলো সন্দেহজনক হলফনামা সহ এতগুলো মনোনয়নপত্র বৈধ হয় না? সেটা ঠিক আছে, আসবে আপনার কাছে। আমি একটু ইব্রাহিম ভাই আপনি একটু বলবেন, সেটা হচ্ছে এই যে হলফনামার কথা সবাই বললেন। হলফনামায় নানা রকম তথ্য দেয়া হয়, সম্পদের তথ্য, অনেক তথ্য থাকে সেখানে।
তো এই তথ্য যা দেওয়া আছে সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয়? মানে তথ্যতে অনেক গড়মিল থাকে, তো এই তথ্য দেওয়ার দরকারটাই কি? মানে কোনো ব্যবস্থা তো শেষ পর্যন্ত নেওয়া হয় না। না, আপনার দলের প্রার্থীরা তো তথ্য দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা যেভাবে বলে, বাস্তবে আমরা অন্যরকম দেখি আর কি। অনেকের আয় ধরেন অল্প আয়, কিন্তু দেখাচ্ছে আরও কম, আবার দেখাচ্ছে বেশি বেশি দেখাচ্ছে কম বেশি, এরকম একদম উল্টাপাল্টা থাকে। এরকম কেন? আপনি যদি এই, আয়করের ইয়ের মধ্যে থাকেন, নিয়মের মধ্যে থাকেন, আপনার যদি 3 নাম্বার থাকে, আপনি ইচ্ছা করলেও কম বেশি দেখাতে পারবেন না। আর যদি আপনি ওভারলুক করেন সেটা কিন্তু ভিন্ন কথা, সেটা অনেকটা চুরির সামিল। যে করবে, আমি মনে করি যে চুরি করে এটাকে ভুল তথ্য দিয়েছে। আচ্ছা, এখন মনোনয়নপত্র আমি নিজেও কিন্তু নির্বাচন করেছি এবং আমি চেয়ারম্যানও ছিলাম ইউনিয়ন পরিষদের। মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং অফিসার যদি ইচ্ছা করে আকার, ঋষিকার, রসুকারের জন্য বাতিল করতে পারে। আবার যদি একটু রিল্যাক্সভাবেই করে, ওগুলো ওভারলুক করে, এর দরকার হলে একটু করে দিয়ে দেয়। আর এটা বাতিল করার পরেও কিন্তু আপনার একটা অ্যাপিল করবার সুযোগ আছে। আপনি যুক্তি সহকারে আপনার অবস্থান আপনি পরিষ্কার করবেন, আপনার কোনো পেপার যদি শর্টেজ থাকে সেটা আপনি দিবেন। কিন্তু ঋণ খেলাপির কিছু বিষয় আছে। ঋণ খেলাপি নিয়ে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের সিআইবি থাকে বা কোর্টে যদি একটা মামলা থাকে, কোর্ট যদি আপনাকে সময় দেয়, তাহলে কিন্তু আপনার মনোনয়নপত্র বাতিল করতে পারবে না। তো এখন মনোনয়নপত্র বাতিল করলেই ওটা বাদ হয়ে গেছে একবারে, এমনটা মনে করারও কোনো কারণ নেই। এই মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে প্রশাসনের নিরপেক্ষদের প্রশ্ন উঠেছে যে তারা কি সেই একই কথা কোনো দিকে হেলে পড়ছে। এর জবাব কিন্তু আব্দুল নূর তুষার ভাই মানে যথাযথভাবে দিয়েছেন যে যখন দেশের বাইরে একসঙ্গে গেলেন তখন প্রশাসন তেল কোথায় ছিল? তারা কি তখন প্রশাসনের বাইরে ছিল? এই যে এনসিপির নেতৃবৃন্দরা যে গেলেন, তখন তো প্রশাসনের জায়গায় ছিল। আমাদের তখন একটু খারাপ লাগছে। এখন প্রশাসন যা করছে, দেশের মানুষ তখন কিন্তু এটা ভালোভাবে নেয় নাই। এখন এই মনোনয়নপত্র বাতিল নিয়ে এটা চূড়ান্ত না হলে, আপনার কি বলে যে বাছাই পর্বের চূড়ান্ত যেটা, এটা না হইলে আপনি এখন এটাকে কনক্রিট কিছু বলা যাবে না। যেমন একই মনোনয়নপত্র আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই, ওনার মনোনয়নপত্র বগুড়াতে বাতিল হয়েছে, আবার সম্ভবত ঢাকা 18-তে সঠিক আছে। ব্যক্তি এক সাবমিটও করছে হয়তো একইভাবে। তো এটা হয়তো কোনোভাবে কোনো সামান্য কারণে বাতিল করেছে বগুড়াতে, এটা হয়তো সঠিক হয়ে যাবে। আবার আপিলের তো সুযোগ থাকছেই। সুতরাং এটা নিয়ে হইচই করা মানে কি? অগ্রিম যেমন নির্বাচন হইতে দিবে না, যার সংস্কার চাই, বিচার চাই, কি করছে? এই কথাগুলো কারা বলছে বেশি বেশি গলা ফাটিয়ে? তখন আজকে তারা আবার যে কথাটা বলছে সেই একই, তাদের জায়গা কিন্তু সেই একই, নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা পায়তারা, নির্বাচনকে সুষ্ঠুভাবে না করতে দেওয়ার একটা বাধাগ্রস্ত অবস্থানে যে তারা কিন্তু এখন দাঁড়াইতে চায়। তো আমরা বিশ্বাস করি জনগণ ঐক্যবদ্ধ, তারা 17 বছর ভোট দিতে পারে নাই, সুতরাং তারা গভীর আগ্রহে আনন্দ চিত্তে 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ ভোট দিবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা আশাবাদী। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আমরা আশাবাদী। আর যদি এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে তাহলে তো সেটা পরবর্তী সময়ে বলতে হবে, আমরা আরেকটু দেখে নিতে চাই। তো এখন যা হচ্ছে বা যা আমরা দেখছি, এইটার যদি ধারাবাহিকতা থাকে তাহলে আশা করি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে, মানে সেই অভিযোগগুলো আপনারা কিভাবে দেখছেন? অভিযোগটা কি? অভিযোগ তো আমি করার কথা। আচ্ছা, আমি নির্বাচন পরিচালনা কমিটিতে আছি, বিএনপির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি যেটা, সেটা বিভিন্ন 300 আসনের থেকেই তো আমাদের কাছে অভিযোগ আসতেছে। তারা প্রশাসনকে বায়াস করছে, আমাদের আমাদের ম্যাডামের জন্য দোয়া মাহফিল করবে, সেখানে পর্যন্ত প্রশাসনিক লোকজন গিয়ে তারপরে সেটাকে সীমিতকরণ করে দেয়, ছোট আকারে যাতে করে। তো এখন এরা কি বলতেছে, যেমন আমি গাজীপুর 1 আসনের আমি এইবার মনোনয়নও চেয়েছিলাম। তো দল যাকে মনোনয়ন দিয়েছে, আমাদের কালিয়াগুড়ের 22 বছর যিনি টানা মেয়র ছিলেন, মেয়র মুজিবুর রহমান, 29 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল বেগম খালেদা জিয়ার জন্যে রোহের মাগফিরাত কামনা, একটা মিলাদ মাহফিল। আপনি তো জানেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার কথা শুনলে মানুষ কি পরিমাণই হয়ে, গ্রাম অঞ্চলের মানুষ, নারী পুরুষ মহিলা সর্বস্তরের মানুষ, প্রায় 50,000 লোকের সেখানে সমাগম হয়েছে। তো সকালবেলায় সেখানে একটা মঞ্চ করার কথা ছিল, যখন আইন প্রয়োগকারী সংস্থা তারা বাধা দিয়েছে, মঞ্চটা অর্ধেক হয়ে গেছে, কিন্তু সেটা পরে
ভেঙে দেওয়া হয়েছে, আমাদের উদ্যোগে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আমরা যখন মিলাদ মাহফিল করব তখন দেখা গেল যে প্রচুর সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, সাথে একজন ম্যাজিস্ট্রেটও বোধহয় ছিলেন, আইসা তারপরে সেখানে বাধাগ্রস্ত। সেই মিলাদ মাহফিল আমাদের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান ছিলেন, আমাদের প্রার্থী মেয়র মুজিবুর রহমান ছিলেন। পরে 2 মিনিটে সেটাকে শেষ করে, যেটা একরকম বলা যেতে পারে ভেঙে দিয়েছে। এত লোক, আমরা তো সেখানে একটা মিছিলও দিই নাই, বা আমরা কোনো নির্বাচন আচরণবিধির কথা শুনে আমরা আমাদের এত বড় আবেগের জায়গা সেটা সুন্দরভাবে করতে পারি না, তারপরেও কিন্তু আমরা অভিযোগও দিই নাই, এবং এমনকি সেখানে কোনো বিশৃঙ্খলারও সৃষ্টি হয় নাই। তো এইভাবে অভিযোগ তো আমরা করবার কথা, তারা যা করছে। আজকে দেখেন, আমাদের একটা প্ল্যানিং আছে, প্রত্যেক নির্বাচনের সময় একটা ম্যানিফেস্টো থাকে বা একটা ইশতেহার থাকে। আমরা বলেছি পরিকল্পনার মধ্যে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফার্মার্স কার্ড দেওয়া হবে, এটা একটা আমাদের চিন্তার কথা আমরা বলেছি। এখানে দুষ হয়ে যায় নির্বাচন আচরণবিধি। তারা যে ফেরি করে বেহেশত বিক্রি করতেছে, ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, জান্নাতে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে, এইটা কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গ তারা করে না। এবং আপনি দেখবেন প্রত্যেক জায়গায় এই গ্রুপটা হয় ওভার টেলিফোন অথবা দরখাস্ত দিয়ে সেখানে বিএনপির মনোনীত প্রার্থীদের বা জোটের প্রার্থীদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে, অভিযোগ করছে। তো এইটা মূলত তাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রশাসনকে তারা যেভাবে ব্যবহার করেছে সেইভাবে আমার মনে হচ্ছে যে এখন আর সেইভাবে করতে পারছে না। জি, আব্দুল তুষার, আপনি একটু বলবেন যে অনেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন করবেন, সেই নির্বাচনের জন্য অর্থ সহায়তা চাচ্ছেন। আমরা এর আগে দেখেছি ডাক্তার তাসনিম চারাকে দেখেছি, এবি পার্টির ব্যারিস্টার ফুহাদকে আমরা দেখেছি, হান্নান মাসুদও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের জন্য তিনি সহায়তা চাচ্ছেন। মানে এই চাওয়াটা, এই ট্র্যাডিশনটা কি এইবারই প্রথম না, এর আগে পরেও হয়েছে? মানে এই চাওয়াটাকে আসলে আমরা কিভাবে নিতে পারি? নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের এই যে ব্যাপারটি, সাহায্য প্রার্থনা, এটি এইবারই, এর আগে আমি কখনো দেখি নাই নির্বাচনের আগে ক্রাউড ফান্ডিং এই বিষয়টি কোনো প্রার্থী করেছেন। কেননা প্রার্থীরা সাধারণত নিজ খরচে অথবা দলীয় সহায়তায় অথবা আত্মীয় স্বজনদের সহায়তায়, বন্ধু বান্ধবদের সহায়তায় নির্বাচন করে থাকেন। আমি এইভাবে দেখি না যে দেশের সকল প্রান্ত থেকে তাদেরকে টাকা পাঠানোর আবেদন তারা জানাবেন। প্রার্থীকে সাহায্য করবে তার কনস্টিটিউয়েন্সির লোকজন। আমি মনে করেন ঢাকা 10, আরেকজন ঢাকা 11, ঢাকা 11 লোক আমাকে কেন টাকা পাঠাবে? কিন্তু তারা সারা বাংলাদেশের লোকের কাছে সাহায্য চেয়ে তারা পোস্ট করছেন বিকাশে টাকা। এই টাকার একটা হিসাব কিতাব তো থাকতে হবে, জবাবদিহিতা। তারা বলছেন যে এই টাকার হিসাব কিতাব তারা দিবেন। আচ্ছা, এই টাকার হিসাব কিতাব তারা কিভাবে দিবেন এই বিষয়টিও তাহলে সাহায্য প্রার্থনার সাথে সাথে ফেসবুকে দিয়ে দেওয়া উচিত ছিল। এই ধরনের ক্রাউড ফান্ডিং এর অনেক অসুবিধা থাকে। টাকা তাদেরকে কারা পাঠাচ্ছেন এটা কি কোনো নিশ্চিত করে বলা আছে? সাধারণ লোক পাঠাচ্ছে নাকি ধরেন কোনো দুর্নীতিগ্রস্ত লোক একসাথে 2 লাখ 5 লাখ টাকা পাঠিয়ে দিল? তারা কি করে হিসাব করবেন যে কোনো দুর্নীতিবাজ তাদেরকে টাকা পাঠিয়েছে কিনা? আর যদি কোনো দুর্নীতিবাজ টাকা পাঠায় তাহলে সেই দুর্নীতির টাকায় তারা নির্বাচন করছেন, তাহলে যে তারা বড় বড় কথা বলেন যে তারা কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, তারা সততার প্রতিমূর্তি, সৎ লোকের শাসন চাই, তারা বলেছেন না এগুলা? তো এইসব কথাবার্তা বলার পরে যদি লোকদের কাছে টাকা চান এবং যদি সেখানে ধরেন কোনো দুর্নীতিগ্রস্ত লোক মজা করার জন্য টাকা পাঠিয়ে দিল যে যা দিয়ে দে 5 লাখ, তারপরে সেই টাকা নিয়ে তারা নির্বাচন করবেন, এটা কি নৈতিকভাবে ঠিক হবে? যদি তারা টাকা সত্যি সত্যি এইভাবে চান তাহলে তাদের টাকার উৎস ভালো করে চিন্তা করা উচিত যে কে তাদেরকে টাকা পাঠাচ্ছে, কারা টাকা পাঠাচ্ছে, কিভাবে টাকা পাঠাচ্ছে। আমি মনে করি যে এটা একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে আমার ভাই কিছুই নাই, আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছি, আমার কোনো কিছু নাই। হলফনামা দেখেন, যার হলফনামার মধ্যে জামাই বউ মিলে 70 লাখ টাকার বেশি আছে সেও টাকা চেয়েছে। আবার যার হলফনামার মধ্যে টাকা নাই সেও টাকা চেয়েছে। আবার হলফনামার মধ্যে টাকা নাই কিন্তু জুতা পরে 15-16 হাজার টাকা দামের কেটস, তার অর্থ সেও মনে করেন যে টাকা পয়সার কথা বলে। এক একজনের পাঞ্জাবির যে বাহার, সেই পাঞ্জাবি দেখলে বোঝা যায়। এলাকায় যায় বড় বড় জিপ গাড়িতে করে ইলেকশনের প্রচারণা করতে, সেও টাকা চেয়েছে। এরকম বহু লোক এইভাবে হাত পাচ্ছেন। এই যে হাত পাতার নির্বাচন, এটাও এক ধরনের পাতানো নির্বাচন না, হাত পাতানো নির্বাচন। তো সেইটা আমরা এবার নতুন দেখতে পেলাম। পাতানো খেলার নির্বাচন না, কিন্তু হাত পাতানো নির্বাচন একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই হাত পাতার নির্বাচন আমি মনে করি অন্তত এখনো বাংলাদেশে এরকম অবস্থা হয় নাই যে হাত পেতে নির্বাচন করতে হবে। আর হাত পেতে নির্বাচনে যদি বিষয় থাকেই তাহলে তাদের চেয়ে বহু দরিদ্র ক্যান্ডিডেট আছেন যারা অতীতে কমিউনিস্ট পার্টি করেছেন, যারা অতীতে বিভিন্ন ধরনের ছোট ছোট দল করেছেন, কই তাদের তো হাত পাততে হয় না। বাংলাদেশে তখন অনেক দরিদ্র ছিল,
এখন হঠাৎ করে হাত পাততে হচ্ছে কেন, এটা একটা মজা। সেটা হচ্ছে আমি যেমন বেনি তেমন রবে চুল ভিজাবো না, ওরকম আমার যেমন অ্যাকাউন্ট তেমন রবে টাকা খরচ করব না, অন্যের টাকা দিয়ে নির্বাচন করব। আমি মনে করি এটা একদম ঠিক না। অন্যের টাকা দিয়ে নির্বাচন করতে হলে নিজের ট্যাক্সের ফাইল পরিষ্কার পাশে দিতে হবে, যে দেখেন এইটা হচ্ছে আমার সম্পদ, এই জন্য আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি। আমরা তো কারো সম্পদের বিবরণী দেখতে পাচ্ছি না, কিন্তু টাকা চাওয়ার বেলায় দেখতে পাচ্ছি সবাই নূরকে ফলো করছে। একসময় তাকে ট্রল করেছিল বিকাশ নূর, এখন তো দেখি এরা সব নগদ বিকাশ, কোনো রকেট পাঠা উপায় টুপায় কোনো কিছু বাদ দিচ্ছে না, এরা সব কিছু দিয়ে টাকা নিচ্ছে। দেশের মানুষ জানে যে ওদের কাছে প্রায় 60,000 ফেক আইডি ইউটিউব রয়েছে, যেটাতে ওরা মিথ্যা প্রপাগান্ডা অতীত থেকে শুরু করেছে। নির্বাচনকালীন সময়ে হয়তোবা আরও বেশি করে করবে, কয়েক গুণ বেশি বা শতগুণ বেশি। কিন্তু মানুষের কিন্তু একটা বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়ে গেছে, জামাত কি করে, এনসিপি কি করে, বিএনপি কি করে, বা অন্যান্য সংগঠনগুলো কি করে। সুতরাং আমরা মনে করি, বিশ্বাস করি যে মানুষের মাইন্ড সেট আপটাকে কোনো মিথ্যা তথ্য দিয়ে বা মিথ্যা প্রচারণা দিয়ে এরা ব্যত্যয় ঘটাতে পারবে না, অন্য দিকে নিতে পারবে না। তো আমরা সবসময় বলে থাকি, আমাদের নেতাও বলেছেন যে আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা করতে চাই, পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই। এবং অতীতে অনেকবার প্রমাণিত হয়েছে বিএনপি যা বলে সেটা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারীদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিকভাবে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন, কমিটমেন্ট করেছেন, সেটা বাস্তবায়ন। ইব্রাহিম ভাই, এই ইস্যুটা নিয়ে আপনারা কি নির্বাচন কমিশনে কথা বলেছেন, গিয়েছেন যে এই সমস্যাটা কিভাবে চিহ্নিত করা যায়? এইটার তো কোনো ওইরকম কোনো প্রমাণ নাই। তারপরে এটা আমি আমাদের শনিবারে আমাদের মিটিং আছে, নির্বাচন পরিচালনা কমিটির মিটিং আছে, সেখানে আমি বিষয়টা তুলব। এই ফেক আইডি বা এই সকল বিষয় নিয়ে আপনি 60,000 এরকম? হ্যাঁ, প্রায় 60,000। এটা অনেক দিন থেকেই চালু এবং এটা অনেকেই জানে। আমরা মনে করতেছি যে হয়তোবা 1,000 বা 10,000 ওরা চালিয়ে যাচ্ছে, বাকি 50,000 এখন থেকে শুরু করবে। মানে বিগত নির্বাচনগুলোতে কিন্তু এই ঝামেলাগুলো ছিল না, এই নির্বাচনে যেটা দেখা যাচ্ছে এই যে ফেক আইডি বা অপপ্রচার। এবং অপপ্রচারের মধ্যে আপনি দেখেন 5 তারিখের পরে তাদের অবস্থান, তারা নিজেরাই কতভাবে দেখা গেল, যারা এই জুলাই যোদ্ধা, সেই সার্জিস আলমরা, নাহিদরা বা অনেকেই যারা ছিল, তারা দেখা গেছে যে আপনি আমাদের সাখাওয়াত সায়ন্তন সাহেবের একটা কনভারসেশন বোধহয় শুনেছেন, যে মিয়া গোলাম পরওয়ারের সাথে না ডাক্তার মোহাম্মদ তাহেরের সাথে আপনি জেলখানায় কথোপকথন হয়েছে যে নাহিদকে চিনেন কিনা। উনি বলছে হ্যাঁ নাম শুনেছি। কয় কেন, সে তো আমাদেরই, আমরা ওখানে দিয়ে রেখেছি, তাকে ওইভাবে তৈরি করেছি। তো এইটা তো অ্যাকচুয়ালি তাদের মধ্যকার যে বন্দোবস্ত, এটা আমরা তো আর সব জানি না, যতটুকু দেখি অতটুকুতে বোঝা যায়। আমার মনে হয় এই জোটটা তাদের পূর্ব যে বন্দোবস্ত তারই একটা অংশ বিশেষ। আর এগুলো করে খুব একটা ভালো করা যায় বলে আমার মনে হয় না। আমি আপনার বিরুদ্ধে বিশুদ্ধার করলাম, কিন্তু আপনার আচরণ উচ্চারণ সব কিছুর মধ্যে যদি আমার এই বিশুদ্ধার কোনো মিল না থাকে, তাহলে কিন্তু এটা আপনাকে এফেক্ট করবে না। আচ্ছা, আমরা মনে করি ওদের এই প্রচারণা প্রভাকাণ্ডা আল্লাহর রহমতে বিএনপির কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি। তুষার ভাই, আপনি এই ইস্যুতে যদি বলতে চান বলতে পারেন, কিন্তু আপনার জন্য প্রশ্ন ভিন্ন, মানে রাজনৈতিক প্রশ্ন বাদে। সেটা হচ্ছে যে ঘোষণা ছাড়াই বন্ধ হচ্ছে বাংলাদেশের জন্য অনেকের ভিসার দরজা, ফলে যারা ভিসা দিচ্ছে তাদেরও সেই ভিসা দেওয়ার গতি কমে গেছে। ফলে বাংলাদেশের জন্য কি বিদেশের যে দরজা সেটা কি ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, বাংলাদেশের জন্য বিদেশের দরজা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। এর অনেকগুলি কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার এবং বাংলাদেশে একটা নির্বাচনহীন অবস্থা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই করুণ, এটা সবাই দেখতে পাচ্ছে। কারণ এইখানে আপনি যতই বিভিন্ন অজুহাত দিয়ে লোকের গলায় জুতা ঝোলান, মানুষকে পিটিয়ে হত্যা করেন, মানুষকে আগুন ধরিয়ে দেন, এই ধরনের নৃশংসতা যাই করেন না কেন, বিদেশিরা যখন এটা দেখে তখন তারা সেটা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবেচনা করে। আপনি কত বড় যোদ্ধা, কত বড় বিপ্লবী, এটা তারা বিবেচনায় নেয় না। তারা বিবেচনায় নেয় যে এইখানে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে, এবং তারা তখন অত্যন্ত শঙ্কিত হয়ে ওঠে যে এই ধরনের লোকেরা তাদের উপরে পড়তে পারে বিভিন্ন সময়। তখন তারা রেস্ট্রিকশন আনে এমনভাবে যে আপনি খুব সহজে ভিসা পাবেন
পাবেন না, দেরিতে ভিসা পাবেন, অনেক যাচাই বাছাই করবে, এই কাজগুলি হয়। এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে ভিসার খরচ বেড়ে গিয়েছে। বাংলাদেশের ডলারের সঙ্গে বাংলাদেশের টাকার যে মূল্যের পতন, এই পতনের ফলে আগে যদি একটি ভিসার খরচ হতো 1000 টাকা, এখন খরচ হয় 1300-1400 টাকা। এইভাবে খরচের পরিমাণটা বেড়েছে। তারপর আপনি যদি দেখেন আমেরিকা অতি সম্প্রতি আমাদের প্রবেশাধিকার সংকুচিত করেছে। 3টি এয়ারপোর্ট ছাড়া এই অঞ্চলের মানে বাঙালিরা ঢুকতে পারবে না, বাংলাদেশিরা ঢুকতে পারবে না, এবং একই সাথে যেগুলি ব্যবসা এবং ভিজিট ভিসা, যেটা B1 B2 ভিসার জন্য তারা বলেছে $5,000 থেকে $15,000 জামানত দিয়ে ঢুকতে হবে। $5,000 মানে 5 লক্ষ টাকার বেশি, প্রায় 6 লক্ষ টাকা, এবং $15,000 মানে প্রায় 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকা আপনি জামানত দিয়ে যাবেন 1 মাস বা 15 দিন বা 2 মাস থাকার জন্য। তুষার ভাই, 3টি এয়ারপোর্টে কেন বাংলাদেশের জন্য শুধু? কারণ এটা হচ্ছে খুব সহজ। আপনি যদি আমার জন্য কি আলাদা যাচাই প্রবেশ পথ না, প্রবেশ পথ যত আপনি ছোট করে আনতে পারবেন, আচ্ছা, তত সেই পথ দিয়ে কেবল আপনি ঢুকবেন, এবং তখন সেইখানে ট্রেন লোকজনকে রাখা যাবে যারা বাংলাদেশি দেখলেই তারা অন্যরকম আচরণ করবে। যেমন আমি একবার মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখি যে সবার পাসপোর্ট নিয়ে নিচ্ছে, আমার পাসপোর্টও নিয়ে নিল, আমার বাচ্চাদের পাসপোর্টও নিয়ে নিল। আমি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করছি যে আমি বেড়াতে এসেছি, আমি কোনো শ্রমিক না বা কিছু না, তারা বললো যে না, বাংলাদেশেরই পাসপোর্ট মানে আমরা আলাদা করে দেখব। আমি খুব অপমানিত বোধ করেছিলাম। এই ঘটনাটা ঠিক সেই রকম। এটা এক ধরনের ব্যবস্থা, যে ব্যবস্থায় সকলকে একই পাল্লায় ফেলে বিচার বিবেচনা করা হচ্ছে এবং ধারণা করানো হচ্ছে এইরকম যে বাংলাদেশিরা ওইখানে এক ধরনের উৎপাত, এই উৎপাত বন্ধ করার জন্য তারা যেন ঠিকমতো ঢুকতে না পারে। আপনি দেখবেন একাধিক তথ্য তারা প্রকাশ করেছে। একটা বলেছে তারা নাকি ওখানে প্রচুর সামাজিক সুবিধা নেয়, সোশ্যাল সিকিউরিটি, ইন্স্যুরেন্স, এগুলো নাকি তারা নেয়। বাঙালিরা নাকি, সেই বাংলাদেশের বাঙালিরা, তারা নাকি সেইখানে এই ধরনের একটা কাণ্ড কারখানা করেছে। আরেকটা তারা বলার চেষ্টা করেছে যে সেইখানে গিয়ে তারা অনেকেই কাজকর্ম করে না, এরকম কথাবার্তা বলার চেষ্টা করেছে। এছাড়াও তারা ভিসাবিহীন ওভারস্টে, এইখানেও নাকি আমরা অনেক বেশি আছি, এগুলি বলার চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে এটা কি শুধু আমরাই করি? এরা কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে তারা তাদের যে স্কিল্ড ভিসা H1, সেই ভিসায় নাকি ভারতীয়রা অনেক মিথ্যা তথ্য দিয়েছে। কিন্তু আজকে যাদের ভিসা রেস্ট্রিকশন করা হয়েছে, $5,000 থেকে $15,000 জরিমানা তোরা জামানতের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু ভারতের নাম নাই, পাকিস্তানের নাম নাই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি আফগানিস্তানের নামও নাই, কিন্তু সেখানে বাংলাদেশের নাম আছে। আমাদের হাস ভাই আমাদের ছিলেন, উনি তো অনেক ভালো ভালো কথা আমাদের নিয়ে বলেছেন। হাস ভাই, আমি দেখেছি যে যখন আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন আমেরিকাতে, হাস ভাই একদম তার পাশে ছিলেন, কিন্তু কই উনি তো আমাদের কোনো কাজে লাগলেন না। এই সময় তো আমি দেখলাম না কোনো একটা কথা বলতে যে না, আমাদের বাংলাদেশের বাঙালিরা এরকম না আসলে, বা এই জায়গাতে আমাদেরকে নমনীয়ভাবে দেখার সুযোগ আছে, সেটা কিন্তু আমরা দেখলাম না। এর পাশাপাশি অন্যান্য জায়গাতে ভিসা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। থাইল্যান্ডে যেতে এখন 45 দিনের বেশি লাগে আপনি যদি ভিসার জন্য জমা দেন। মালয়েশিয়াতে যেতে এখন অনেক বেশি সময় লাগে, যাচাই করে। সিঙ্গাপুর বহুদিন থেকেই এই কাজটা করে এবং এখন আরও কঠিন হয়েছে। তারা ওইখানকার লোক আপনাকে ইনভাইট না করলে যেতে দেন। আমি আপনাকে আরেকটা মজার জিনিস বলি, তানজানিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, এইসব দেশেও আপনি চাইলে যেতে পারবেন না। রুয়ান্ডায় হচ্ছে অন এন্ট্রি ভিসা, কিন্তু আপনি ওইখানে গেলে কি অন এন্ট্রি ভিসা পাবেন কি পাবেন না সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আর তানজানিয়ার মতো দেশে আপনি ভিসা অ্যাপ্লিকেশনই করতে পারবেন না, ওইখান থেকে কাউকে আমন্ত্রণ না জানালে আপনি যেতে পারবেন না। আরও মজার ব্যাপার আছে, এটা কি শুধু আমাদের জন্য না, এরকম আরো দেশ আছে, কিন্তু বাংলাদেশ সেখানে আছে, মানে এগুলো নিচু ক্যাটাগরির অবস্থা আছে। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাংলাদেশ সেন্ট কিটস এন্ড নেভিসের সাথে সম্পর্ক স্থাপন করে, অদ্ভুত দেশের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি, কিন্তু আফ্রিকার এই গুরুত্বপূর্ণ দেশগুলিতে, যেমন তানজানিয়া একটা গুরুত্বপূর্ণ দেশ, সেখানে আমাদের দূতাবাস নাই এবং চেষ্টাও নাই কোনো, অথচ সেইখানে বাংলাদেশের ব্যবসা খোলার, লোকজনকে চাকরি দেওয়ার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু বাংলাদেশ সেই দিকে যায়ই না। বাংলাদেশের ভাবখানা এরকম যে আমরা আফ্রিকানদের সাথে মিশি না, আমরা ইউরোপিয়ান আর আমেরিকানদের সাথে মিশি। ইউরোপিয়ান আর আমেরিকানরা এখন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, এবং তাদের ঢুকতে না দেওয়ার লেজিটিমেট কারণ আছে। কিন্তু যেই জায়গাটা আমার কাছে মজা লাগে, এই ফেসবুক, আপনি বললেন না, ফেসবুকে বলা হয়েছিল এত বড় বড় খেলোয়াড়রা আমাদেরকে চলে এসেছেন, এত খেলা করছেন তারা, যে এই খেলোয়াড়রা চলে আসাতে আমাদের ভিসা কোনো ব্যাপারই হবে না, এটা একদম এইভাবে হবে। কই, আমাদের সব বন্ধ হয়ে গেল। আমরা এটাও শুনেছিলাম যে ভিসা নিতে এখন আর ওদের কাছে যাইতে হবে না, ভিসা নাকি সব দেওয়ার জন্য বাংলাদেশে তারা অফিস খুলবে। সেটা আসলে জি, খলিল রহমান ইব্রাহিম, আপনার কাছে সেটা হচ্ছে যে 11 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন উত্তরাঞ্চলে, সেখানে বেশ কিছু কর্মসূচি আপনাদের রয়েছে। তো এখন উনি যেখানে যান সেখানে প্রচুর লোকজন চলে আসে, ফলে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ আসে, আপনাদের প্রতিপক্ষরা চলে যায় নির্বাচন কমিশনে বলার জন্য, তো এই জায়গাগুলোতে আপনারা ঠিক কিভাবে কি করবেন আসলে? তারেক রহমান সাহেব উত্তরবঙ্গে সফরে যাচ্ছে, এটা দেশবাসী সবাই আপনারা জানেন যে ওনার বাড়িও কিন্তু উত্তরবঙ্গে, বগুড়াতে। এখন ওনার সফরসূচিতে কিন্তু উল্লেখ করা হয়েছে কোথায় কোথায় কখন কি বিরতি, কখন অবস্থান করবেন। এখানে জুলাই যোদ্ধাদের যে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কবরস্থান কিন্তু উনি জিয়ারত করবেন ওই অঞ্চলে, যেগুলা রোডের কাছে আছে। এই কর্মসূচি দেখেও তাদের এইটা ব্যথাটা ওইখানে না। জি। আমাদের অন্য প্রার্থী যারা এই কথা বলে বা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে, তারাও কিন্তু এলাকাতেই রয়েছে, তারা এলাকাতে ঘুমায়, বাড়ি বাড়ি যায়, এতে কিন্তু দোষ হয় না। এদের আক্ষেপটা হচ্ছে তারেক রহমান সাহেব যখন রাস্তা দিয়ে যাবে তখন তো রাস্তার দুই ধারে মানে জনগণের যে উৎফুল্ল উপস্থিতি, তাদেরকে কিন্তু পার্শ্ব করে আনা হচ্ছে না, তারা মানে শুনেই চলে আসছে। তাদের এই অবস্থাটা যখন ছিল জুলাইয়ের মানে আপনার কী বলে যে 5 আগস্টের পরে, তারাও যখন যেখানে যাইতো লহরে লহরে লোকের লোকারণ্য হয়ে যেত। কিন্তু এখন আস্তে আস্তে তাদের কর্মকাণ্ড, তাদের বিভিন্ন রকম বাণিজ্য ট্রান্সফার, বড় ভাইয়ে উপদেষ্টা ছোটো বাইরে দিয়ে টাকা আনে, বিভিন্ন রকম কর্মকাণ্ডে তাদের ভাটা পড়ে গেছে। একটা সময় যে আমি ছোট করার জন্য বলছি না, তাদের যে পদ পদবিগুলো ছিল সমন্বয়ক, মনে হয়েছে তখন সবাই সমন্বয়ক। অফিস আদালতে গেলে দেখা গেছে যে শুধু সমন্বয়ক আর সমন্বয়ক, অন্য মানুষ বসারই সুযোগ পেত না। সমন্বয়কটা যখন একটা আতঙ্কের নামে পরিণত হয়েছিল, ঠিক তখন থেকেই তাদের সেই জনপ্রিয়তা বলি বা দেখার জন্যই হোক, উৎসুক জনতাই হোক, তাদের যেটা ভাটা পড়ে গেছে। এই কারণে এখন রাস্তার দুই ধারে তারেক রহমানকে দেখে লক্ষ লক্ষ লোকজন চলে আসে, তাদের ব্যথা দুঃখ ওইখানে, এবং এই জন্যই তারা অভিযোগ করে যে আচরণবিধি লঙ্ঘন। দর্শক, আপনি শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে মানে ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ, অনড়, বিসিবি তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। সেই সঙ্গে ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন যে নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নয়। ঠিকই তো আছে, তারা আমাদের নিরাপত্তা না দিলে আমরা যাব কেন? এখন ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নাই, কেন নাই এই প্রশ্নটা করতে হবে। অন্যান্য সব দলের নিরাপত্তা আছে, শুধু ভারতের আমাদের নিরাপত্তা নাই। আর মুস্তাফিজ খেলতে পারে নাই, এই ব্যাপারটা কিন্তু কেন? মুস্তাফিজেরও তাহলে নিরাপত্তা নাই, তো যেখানে মুস্তাফিজের নিরাপত্তা নাই সেখানে মুস্তাফিজ আবার খেলবে কেন? দেখেন, সব স্ববিরোধী যুক্তি। এরপরে আবার আরেকটা বিষয় হচ্ছে, মুস্তাফিজ কিংবা অন্য যে কেউ এই আইপিএলে খেলতে যায় ব্যক্তিগতভাবে, সে কোনো দেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে না। পার্সোনালি মুস্তাফিজ খেলতে যায়, তার নামে নিলাম হয়, প্রত্যেকটা প্লেয়ারের নামে নিলাম হয়, যে যাকে কিনতে পারে সে তাকে কিনে। এটা অনেকটা গরুর হাটের মতো প্লেয়ারদের হাট। এবং সেইখানে জুয়া খেলা হয় এবং ওইখানে লিগ্যাল বেটিং হয় এখন। এবং এই আইপিএল এর মাঝখানে যে বিজ্ঞাপনগুলি এমনকি বাংলাদেশেও দেখানো হয় যে মেল ব্যাট, এক্স ব্যাট, এগুলো সব জুয়া খেলার ফাইসিং সাইট, অনলাইন জুয়া খেলার গেমিং সাইট। তো এই জুয়া খেলার লিগে, আধিপত্যবাদী ভারতের জুয়ার লিগে মুস্তাফিজ খেলতে পারে নাই, এই জন্য এত কি বলে নৈতিক জনতার এত হাহাকার কেন? বরং সে যে জুয়ার লিগে খেলতে পারছে না, এই জন্য তো আমাদের শুকরিয়া করা উচিত। আলহামদুলিল্লাহ, ও খেলতে পারছে না।